আন্দোলনের নামে সাংবাদিক নিগ্রহে 6 এফআইআর, থানায় এফআইআর করেছে 5 মিডিয়া হাউস। একটি শতপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। গতকালই মিডিয়ার উপর টার্গেট করা হয়। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, অমিত রয়েছে আমার সঙ্গে। অমিতের কাছ থেকে একটু ডিটেল আপডেট নেওয়ার চেষ্টা করব। অমিত, সাংবাদিকদের টার্গেট করা এবং গতকাল যে নক্কারজনক ঘটনা আমরা দেখেছি নিট আন্দোলনের প্রতিবাদের জায়গায়, তা সত্যি লজ্জার। ইতিমধ্যে কি কি আপডেট পাওয়া যাচ্ছে, কোন কোন ধারায় মামলা করা হয়েছে? তো প্রথমেই তোমায় জানিয়ে রাখবো, কলকাতা পুলিশের তরফে 6টি মামলা হেয়ার স্ট্রিট থানাতে করা হয়েছে, যার মধ্যে একটি কলকাতা পুলিশের শতপ্রণোদিত মামলা, অন্য 5টি মামলা হচ্ছে আমাদের সাংবাদিকদের উপরে বা রিপোর্টার ভিডিও জার্নালিস্টদের উপরে যে নিগ্রহের ঘটনা, তাদের উপরে যে আক্রমণ নেমে এসেছিল, তাদেরকে যে মারধর করা হয়েছে, সেক্ষেত্রে আরো 5টি মামলা হেয়ার স্ট্রিট থানায় করা হয়েছে। এবং কলকাতা পুলিশের তরফে যে অভিযোগ, যেটা স্পষ্টত যেটা অভিযোগ বা যে এফআইআর হয়েছে, তাদের স্পষ্টত উল্লেখ করা হয়েছে। জানিয়ে রাখবো যে সেখানে বলা হচ্ছে যে সেখানে তারা স্পষ্টভাবে উল্লেখ করছে যে এআইডিএসও, এআইডিও, সিপিআইএমএল, ডিওএফআই, আইসা, পিডিএসএফ, এসএফআই, এদের যে এই সংগঠনগুলোর যে সম্মিলিত যে কালকের যে র্যালি ছিল, সে র্যালি যখন এসে পৌঁছে ধর্মতলা ডোরিনা ক্রসিং এ, সেখানে সরকারি যে বিধিনিষেধ সেটা কিন্তু মানা হয়নি। অর্থাৎ কোনো পারমিশন ছিল না, উইদাউট পারমিশন তারা সেখানে বেআইনিভাবে জমায়েত করে, অর্থাৎ বেআইনিভাবে সেখানে জমায়েত হয়। এই বেআইনি জমায়েত থেকে যখন পুলিশ তাদেরকে সরে যেতে বলা হয়, পুলিশের কাজে বাধাদান করা হয় এবং তারপরই শুরু হয় পুলিশকে উদ্দেশ্য করে মারধর, পুলিশের উদ্দেশ্য করে লাঠি ছোড়া, জলের বোতল ছোড়া, এবং এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে উত্তপ্ত হয়ে ওঠে। এবং সেখানে সংবাদ মাধ্যম সেখানে আমরা যারা সেখানে কাজ করছিলাম কালকে, সেখানে আমাদের উপরে আক্রমণ নেমে আসে এই জমায়েত থেকে। অর্থাৎ একদিকে যখন সরকারি কর্মীদেরকে মারধর করা হচ্ছে, অন্যদিকে সংবাদ মাধ্যম প্রতিনিধিরা যারা সেখানে যারা তাদের কর্মসূত্রে সেখানে কালকে তারা ডিউটি করছিলেন, সেই সময় তাদের উপর আক্রমণ নেমে আসে। এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। বারবার বলা সত্ত্বেও সেখান থেকে তাদেরকে সরানো যায়নি, এমনকি পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়েছে। এই বিষয়গুলোকে উল্লেখ করা হয়েছে এই অভিযোগে, এবং এই অভিযোগের ভিত্তিতে আমি এই অভিযোগগুলোর গুরুত্ব সহকারেই ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে। বিভিন্ন ফুটেজ সংগ্রহ করার কাজ শুরু করা হয়েছে। যে সমস্ত সাংবাদিক বা আমাদের সংবাদ মাধ্যম প্রতিনিধিরা আক্রান্ত হয়েছেন, তাদের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে পুলিশের তরফে, এবং ফুটেজ দেখে চিহ্নিতকরণের কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। এবং এছাড়া যে সমস্ত সেকশনে মামলা রুজু করে, তার মধ্যে রয়েছে হচ্ছে সরকারি কর্মীকে মারধর, অর্থাৎ পুলিশ যখন কাজ করছিল, পুলিশ যখন ডিউটিতে ছিল, তাদেরকে মারধর করা হয়েছে, বেআইনি জমায়েত করা হয়েছে। বেআইনি জমায়েত থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে উস্কানিমূলক সেখানে বক্তব্য পেশ করা হয়েছে, এবং সেই উস্কানিমূলক বক্তব্যের জন্যই অশান্ত হয়ে উঠেছিল পরিবেশ বা অশান্তি সৃষ্টি হয়। এই বিষয়গুলোকে উল্লেখ করেই এফআইআর করা হয়েছে পুলিশের তরফে। বেশ, নজর রাখবো। গতকাল মিডিয়ার উপর টার্গেট করে আক্রমণ, সাংবাদিকদের উপর নক্কারজনক আক্রমণ, ধর্মতলায় আন্দোলনকারীদের একাংশের তাণ্ডব, নিউজ 18 বাংলার সাংবাদিকদের নিগ্রহ, নিউজ 18 বাংলার রিপোর্টার প্রীতি, অমিত, রওনাকো টার্গেট, জি24 ঘন্টার প্রতিনিধি পিয়ালি মিত্র আক্রান্ত, কমল জানাও আক্রান্ত, টিভি9 বাংলার দীপঙ্কর দাশগুপ্ত, সুমন মহাপাত্র, মাখন পাত্র আক্রান্ত, টার্গেট আর+এর রিক পুরকায়স্থ আক্রান্ত এই সময়ের শিলাদিত্য কর।
আন্দোলনের নামে সাংবাদিক নিগ্রহ, হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার দিন বিশেষ দিন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন না শুক্রবার সব ছাড় আছে, ওই শুক্রবারের লোকেরাই করেছে। চিহ্নিত করেছি, মার্ক করেছি, এদের সঙ্গে নিটের কোনো সম্পর্ক নেই। আগের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি এখানে হেরেছেন, তিনি বারবার বলেন না শুক্রবার তো ওরা একটু করবে, তাই আজকে সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। আমি আপনাকে বলি ওসব ছাড়ুন, শুক্রবারীরা যারা করেছে চিহ্নিত হয়ে গেছে। কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমি জানি। ওই একই রাস্তায় সোমবার দিন উত্তর কলকাতা বিজেপি আজকে 7,000 লোক জড়ো করেছিল। 14,000 লোককে নিয়ে তেরঙ্গা যাত্রা করবে, 14,000 লোককে নিয়ে তেরঙ্গা যাত্রা হবে ওই রাস্তায়। আমি নর্থ বেঙ্গলে থাকবো, উত্তর কলকাতায় তমগ্ন ঘোষ, তাপস রায়, রিতেশ তিওয়ারিদের নেতৃত্বে। এসএসকেএমে ভর্তি আক্রান্ত সাংবাদিকরা, হাসপাতালে আহতদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী। আরে ভাই তুমি ইঞ্জেকশন নাও, কাছড়ে দিয়েছে একদম, হঠাৎ করে সেভাবে আছে। এফআইআর করো, ছেড়ে দেবো নাকি? তুমি কি ভাবলে কি নিটের আন্দোলন হচ্ছে নাকি? হঠাৎ করে তুমি করো, তুমি আগে আছড়ে দিয়েছে বিষাক্ত নৌকে, বৃষ্টি হলে ভিজে যাই স্যার আমরা। লোক নিটের লোক নেই ওরা, খিদিরপুরার এই গার্ডেন থেকে নিয়ে এমএসবিপি এদের সব ভালো ভালো বেডে ঢোকান। সাংবাদিকরা আমাদের আছে, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। আজকে পুলিশ ভীষণ রেস্টুরেন্ট দেখিয়েছে। হাসপাতালে আইন প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস, হামলার পিছনে ষড়যন্ত্রের অভিযোগ মন্ত্রী। যে ধরনের বয়ান আমি শুনলাম সাংবাদিক বন্ধুদের কাছ থেকে, মোটেও এটা কোনো ছাত্র আন্দোলন ছিল না। আমিও ছাত্র রাজনীতি করে আসা, কিন্তু আজ পর্যন্ত পশ্চিমবাংলার ভদ্র বাঙালি সমাজ এরকম আন্দোলন দেখেনি, এই সকল নোংরা জঘন্য আন্দোলন দেখেনি। জঙ্গলের নকশাল মারা গেছে, বিশেষ করে আরবান নকশালগুলো বেঁচে আছে, তার সাথে ডিপ স্টেটের ফান্ডিংয়ে বিশেষ করে জেহাদিরা এইসব কাজ করেছে। আর বিশ্বাস রাখুন মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি, মাননীয় মুখ্যমন্ত্রী নিজের স্বয়ং এসেছিল, আইনের শাসন যখন পশ্চিমবাংলায় প্রতিস্থাপন হয়েছে, একটাকেও ছাড়া হবে না। সাংবাদিকদের তারা মুখ্যমন্ত্রী বলেও গেছেন যে নির্ভয়ে থাকতে কোনো অসুবিধা নেই, বের করবে, সবগুলোকে খুঁজে বের করে তাদের উপরে মামলা হবে। অলরেডি থানায় চলে এসছে, থানার কর্তব্যরত আধিকারিকরা চলে এসছে, স্টেটমেন্ট নেওয়া হচ্ছে, নিয়ে মামলা হবে। হাসপাতালে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আন্দোলনের নামে গুন্ডামির অভিযোগ ঋতব্রতর। এখন যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, বাম ছাত্র সংগঠনগুলো, তাদের ডাকে আর এই ককরোচ পার্টি, তাদের তো দায় নিতে হবে। যা হয়েছে এটাকে ছাত্র আন্দোলন বলে না, এটা কোনো আন্দোলনই নয়, এটা হুলিগানিজম, অ্যানার্কি, গুন্ডামি এবং একটা মব লিঞ্চিংয়ের একটা প্রবণতা আমি যতটুকু দেখলাম এবং যা শুনলাম। সংবাদ মাধ্যম যেভাবে আক্রান্ত হয়েছে, বুম ভেঙে দেওয়া, ক্যামেরায় জল ঢেলে দেওয়া, এগুলোর সঙ্গে গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনের কোনো সম্পর্ক নেই। আমরা নিশ্চিতভাবে দাবি জানাবো সরকারের কাছে যে অপরাধীদের চিহ্নিত করা কোনো সমস্যা নয়, ফুটেজ রয়েছে, এদের চিহ্নিত করতে হবে, কঠিনতম শাস্তি দিতে হবে। আক্রান্ত সাংবাদিকদের দেখতে এসএসকেএমে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসার সব রকম সহযোগিতার আশ্বাস। আর সাংবাদিকতার একটা জিনিস তো আমি এখন সবাইকে উপদেশ দিচ্ছি, ড্রোনের ইউজেজ করুন, রিমোটে করুন। যতটা নিন্দনীয় প্রশ্নপত্র ফাঁক, তার থেকে বেশি ঘৃণ্যতম কাজ হচ্ছে সংবাদ মাধ্যমের উপর আঘাত। এরা প্রাণে বেঁচেছে, লিঞ্চিং হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীজি বলেছেন আপনাদের ক্যামেরাই কথা বলে, সুতরাং এই ক্যামেরাই কথা বলবে এবং এই ক্যামেরা থেকেই আমরা দেখতে পাবো কারা কারা এই কাজটা করেছে। যে কটা ক্যামেরা ভেঙেছে সেগুলো আমরা জানেন, নতুন আইন হয়েছে, আপনারা সুদে আসলে ফেরত পাবেন। আর যে কটা লোকের আঘাত হয়েছে তার জন্য যা যা বিচার বিভাগীয় তদন্ত করা হয় নিশ্চয়ই করা হবে।
স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বলি কোনো রকম চিকিৎসার ত্রুটি করা হবে না। কোনো সময় যদি কোনো জিনিসটা মনে হয় আপনাদের দরকার, আমার ফোন নাম্বার সকলের কাছে আছে, সাংবাদিক বন্ধুদের কাছে, তারা যেন দয়া করে আমাকে ফোন করে। জাতীয় পতাকাকে ঢাল করেই নৈরাজ্য বলে তোপ, নেপথ্যে বড় কোনো চক্রান্ত বলেও দাবি। আমার ছবি দেখে মনে হলো না কেউ পড়ুয়া, এরা আমার মনে হয় না নিটের পরীক্ষার্থী। 2 নম্বর, চেহারায় বেশবাস দেখে যেটুকু আমাদের খুব প্রিলিমিনারি আন্দাজ, এরা কোনো অন্য কারণে এসছে, আল্টিরিয়ার মোটিভ যাকে বলে। এরা এসেছিল এই লুটপাট করতে। এরা রাষ্ট্রবাদীদের ওপর হামলা এনেছিল, যারা দেশকে ভালোবাসে, এই মাটিকে ভালোবাসে, তাদেরকে এদের আঘাত করার জন্য প্রতিহিংসার একটা রূপ দেখতে পেলাম। তো এই জিনিস নিন্দনীয়। এর বড় কোনো হাত এদের পেছনে আছে, বিচার বিভাগীয় তদন্ত হবে। যাদের ওপর আঘাত করেছে তাদের ব্যবস্থা এবং বিচার হবে। আক্রান্ত সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ এসএফআই এর প্রতিনিধিদের, মিছিলে বিশৃঙ্খলার জন্য বহিরাগতদেরই দোষারোপ এসএফআই এর। আক্রান্ত সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ এসএফআই এর প্রতিনিধিদের, মিছিলে বিশৃঙ্খলার জন্য বহিরাগতদেরই দোষারোপ এসএফআই এর। এই বিজেপির গুন্ডা বাহিনী, তারা আমি বলছি আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিলের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করেছিল এবং নানাভাবে প্রভোগ করবার চেষ্টা করে এবং সাংবাদিকদেরকে নিগ্রহ করেছে, সাধারণ মানুষকে নিগ্রহ করেছে, যাতে পুলিশ লাঠিচার্জ করতে পারে, যাতে পুলিশ কাঁদানে গ্যাস ছুটতে পারে। বেশ কিছু সাংবাদিক তারাও আক্রান্ত হয়ে তাদেরকে নানান হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। আমরা তাদের পাশে আছি এবং ধিক্কার জানাই বিজেপির এই ষড়যন্ত্রকে, যে ছাত্র আন্দোলনকে কালিমালিপ্ত করবার জন্য, যাতে পুলিশ দিয়ে ছাত্র আন্দোলনকে দমন করা যায়, তার জন্য এই অসভ্যতা তারা সংগঠিত করলো বাংলার মাটিতে। গতকাল মিডিয়াকে টার্গেট করে আক্রমণ, ধর্মতলায় আন্দোলনকারীদের একাংশ রীতিমতো তাণ্ডব চালায়। প্রতিবাদে আজ বিজেপি বিধায়কদের মিছিল রয়েছে। কোথা থেকে মিছিল শুরু হবে, কোথায় পৌঁছবে এই মিছিল, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে আবির রয়েছে আমার সঙ্গে। আবির, কখন রয়েছে এই মিছিল, কি আপডেট? দুপুর 1টার সময় মিছিল শুরু হওয়ার কথা রয়েছে। যেহেতু রাজ্য বিধানসভার অধিবেশন চলছে, সেই সময়টাতে অধিবেশনের যে রিসেস আওয়ার চলে, সেই সময় থেকে মিছিল শুরু হবে এবং সেটি যাবে হচ্ছে প্রেস ক্লাব পর্যন্ত। যেটা বলা হচ্ছে যে সাংবাদিকদেরকে পাশে গিয়ে হেনস্থা হতে হয়েছে, গায়ে হাত দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। আন্দোলন যে কেউ করতে পারে, কিন্তু যে ধরনের আচরণ করা হয়েছে সেটা সমর্থনযোগ্য নয়। ফলে যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন সেই দোষীদেরকে খুঁজে বার করে শাস্তি দেবে রাজ্য সরকার। এই দাবিকে মূলত সামনে রেখে বিধানসভা থেকে প্রেস ক্লাব পর্যন্ত মিছিলে হাঁটবেন হচ্ছে বিধায়করা। বেশ, গতকাল আমরা দেখেছিলাম যে সিজেপির প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রের 2 মন্ত্রী নাড্ডা এবং তার সাথে বৈঠক হয়েছিল কেন্দ্রের 2 মন্ত্রীর, এবং সেই জায়গায় দাঁড়িয়ে গতকালের পর আজকেও একটা বৈঠক রয়েছে এবং তাদের 3 শর্তের মধ্যে একটা শর্ত, যেটা আমরা জানি যে একেবারে নাছোড়, প্রধানের অপসারণ দাবি, অর্থাৎ ধর্মেন্দ্র প্রধানের অপসারণের দাবি করেছে আরশোলা। দর কষাকষিতে তারা নাছোড়। আজকের বৈঠক খুব গুরুত্বপূর্ণ। আরো ডিটেইল আপডেট নিয়ে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে, মৈত্রেয়ী কাছ থেকে জানবো। তবে তার আগে আরো একবার জানাই, আজ ফের কেন্দ্রের সঙ্গে সিজেপির বৈঠক। আজকের মধ্যেই 3 শর্ত পূরণের দাবি। শর্ত 1 কি ছিল? ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, যার সঙ্গে কোনো রকম কোনো আপোষ করবে না ককরোচ। শর্ত 2, আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নয়। আর শর্ত 3, প্রশ্ন ভাসে আত্মঘাতীদের পরিবারকে ক্ষতিপূরণ। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, আজকের বৈঠকটা তো খুব গুরুত্বপূর্ণ, কারণ যদি দাবি পূরণ না হয় তাহলে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা। গতকাল আমরা দেখেছিলাম যে নাড্ডা জিতেন্দ্র সিং এর সঙ্গে বৈঠক, আজকে এই বৈঠক দুপুর 2টো পর্যন্ত সময় চাওয়া হয়েছিল সরকারের তরফ থেকে। কি আপডেট? দেখো, এখনো পর্যন্ত
সরকারের তরফ থেকে বা বিভিন্ন সরকারি সূত্রে আমরা যেটা জানতে পারছি যে এখনো পর্যন্ত সরকার ধর্মেন্দ্র প্রধানের পাশে দাঁড়ানোরই সিদ্ধান্তে অনড় রয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের বৈঠকে সেই বিষয়টাই কিন্তু জানিয়ে দেওয়া হবে সিজেপিকে। ফলে যে জট ছিল এবং সিজেপির তরফ থেকে বারবার করে যে দাবি তোলা হচ্ছিল যে আগে তাদের প্রথম এবং প্রাইমারি দাবি হচ্ছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা বড় ডেডলকের সিচুয়েশন তৈরি হবে। এবার দেখার যে সরকারের তরফ থেকে আলোচনার মাধ্যমে গোটা পরিস্থিতিকে তারা সামলাতে পারে কিনা, তার কারণ সরকারের শীর্ষ যারা কর্তারা রয়েছেন, যে শীর্ষ নেতৃত্ব যারা রয়েছে তারা আশাবাদী যে আলোচনার মাধ্যমে এই সমস্যার বা এই পরিস্থিতির সমাধান সম্ভব। সেই দিকেই তাকিয়ে আজকে গোটা দেশ যে এই পরিস্থিতি, যে ডেডলক পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি থেকে আলোচনার মাধ্যমে কোনো সুরাহা বেরোয় কিনা আজকের বৈঠক থেকে। বেশ।